আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? আমরা শুরু করে দিই। সবাই একটু খেয়াল করো। আর অলরেডি আমার স্লাইড গুলো কিন্তু বিএলসি দেওয়া আছে। বিএলসি প্রথম দিকেও পাবা, নোটিফিকেশনের যে জায়গা আছে এখানে পাবা, প্লাস মডিউল 6 এবং 7 এর মধ্যেও পাবা। এর সাথে কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল দেওয়া আছে, ভিডিও প্লাস অন্যান্য ম্যাটেরিয়াল, যদি কারো আরো বেশি জানার ইচ্ছে থাকে। এগুলো জাস্ট জানার জন্য, এগুলো পরীক্ষায় কোনটা কোনটা আগে সেটা বলেই দিই। কিন্তু কারো যদি আরো মনে করতে আরো বেশি জানার, বেশি বলতে কি ক্লিয়ারলি জানার জন্য ক্লিয়ার থাকে, তখন দেখতে দেখতে পারো। আর আমরা তো মেইনলি ফলো করতেছি হলো এই ডিএল থেরাজার যে বইটা আছে, বেসিক ইলেকট্রিক্যাল টেকনোলজি। আর এটা চলতেছে হলো ভলিউম 2। হ্যাঁ, ভলিউম 2। তবে এর বাইরে আরো অনেক ধরনের বই আছে মেশিনের উপরে। মানে চ্যাপম্যানের বই আছে, মার্টিনের বই আছে। এগুলো তোমরা দেখতে পারো, রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। তাহলে আমরা শুরু করি, বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই। যত দ্রুত শেষ শুরু করবো তত দ্রুত শেষ করতে পারবো, আশা করা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা গতদিনে যতটুকু করেছিলাম বা যতটুকু শিখছিলাম বা যতটুকু কানে আসছে, আমি ওটা একটু নতুন করে মানে একটু রিক্যাপ যদি করি, রিভিউ করি। যে আমরা শুরু করেছিলাম ইন্ডাকশন মোটর, যদিও 3 ফেজ ইন্ডাকশন মোটর। আমরা সিঙ্গেল ফেজ না বলি, এটা আমরা 2 ফেজই বলতেছি। 2 ফেজই মনে থাক। 2 ফেজ এবং 3 ফেজ দুইটার ক্ষেত্রে আমরা কিছু গ্রাফিক্যাল এবং কিছু ম্যাথমেটিক্যাল ভিডিও দেখছিলাম। যে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে বা ফ্লাক্স যেটা আছে, এই ফ্লাক্সটা যে রিভলভ হইতেছে বা রোটেট করতেছে বা ঘুরতেছে, এতে একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট ম্যাগনিটিউড মেনটেন করতেছে এবং সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। যেটার স্পিডটা সিনক্রোনাস স্পিড বলি, এনএস বলি। আমার মনে হয় পেন এখানে লিখবে, তাহলে তাই এনএস বলতেছে। এনএসটা হলো সেই সিনক্রোনাস স্পিড, যেটা এনএস ইকুয়াল টু 128/p। এইটা, এই সিনক্রোনাস স্পিডে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, এই ফিল্ডটা বলতে পারি ইনভিজিবল অবস্থায় ঘুরতেছে। এটা ভার্চুয়াল স্পিড বলতে পারি। স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড যেটা হয়, ওয়ারাস রোটর যখন ঘুরতেছে, রোটর ফিজিক্যালি ঘুরতেছে। একটা হলো স্টেটরের ফিল্ড, যেটা আমরা ম্যাথমেটিক্যালি গ্রাফিক্যালি বুঝতেছি, দেখা যায় না তো। কিন্তু রোটর যেটা, সেটা ফিজিক্যালি ঘুরতেছে। আমাদের ফ্যানও যদি বলি, আমাদের বাসার ফ্যান অথবা মোটর যেটা, রোটরটা ঘুরতেছে। রোটর যখন ঘুরে, তখন রোটরের যে স্পিড, সেই স্পিডের সাথে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, এইটার একটা ডিফারেন্স থাকে। আমরা ওই ডিফারেন্সটাকে গতদিনে বলেছিলাম যে এই ডিফারেন্সটাকে আমরা স্লিপ বলি। যদি আমরা রেশিও করি, কার সাথে রেশিও, যে ওই সিনক্রোনাস স্পিডের সাথে যদি আমরা রেশিও করি, তার সাথে রেশিও করলে আমরা যেটা পাই সেটাকে স্লিপ বলা হয়। স্লিপটা হলো কি, যে ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস স্পিড অ্যান্ড অ্যাকচুয়াল স্পিড অফ দি রোটর, এবং ডিভাইডেড বাই আমরা যদি সিনক্রোনাস স্পিড, তো সেক্ষেত্রে সেটাকে পার্সেন্টেজ যদি এক্সপ্রেস করা হয়, তাহলে সেটাকে স্লিপ বলি। স্লিপের মানটা সবার ক্ষেত্রে কি তাই হইতেছে? এটা কেন হচ্ছে বুঝতেছি না আমি আসলে। যদিও মাল্টিপল ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, সাথে পাশাপাশি কিছু চলতেছে, সাথে মনে করে আবার এদিকে ফ্যানটা আছে, ফ্যানটার জন্য মেইনলি সমস্যা হচ্ছে বুঝতেছি। একটু কি কারেকশন হয়েছে? আচ্ছা, আমি একটু চেক করে দেখি।
সাধারণত যা আছে এর বেশি কিছু করা যাবে না, যেহেতু হেডফোনটা আসলে মানে ব্লুটুথ কানেক্টেড, তো এই জন্য মনে হয় একটু ইকো হইতে পারে বা সাউন্ড একটু হতে পারে। এখন কি শোনা যাচ্ছে একটু একটু করে, নাকি আগের মতোই আছে? দেখা যাক। আচ্ছা, যেটা বলতে শোনা যাচ্ছে। আগের তুলনায় বেটার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্লিপটা হলো কি, যে আমরা একটু নিজেরা একটু ইমাজিন করার চেষ্টা করি। একটা হলো যে স্টেটর, স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে ওইটার স্পিড, যেটা সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে, তার সাথে রোটর, রোটর ফিজিক্যালি রোট করতেছে, ঘুরতেছে মাঝে। তো এই দুইটা স্পিডের যে ডিফারেন্স এনএস মাইনাস এন, তাকে যদি এনএস বা সিনক্রোনাস স্পিড দিয়ে যদি ভাগ করা হয়, এটাকে পার্সেন্টেজ এক্সপ্রেস করলে সেটাকে আমরা স্লিপ বলতেছি। তো স্লিপের সাথে রেশিও করে পরের দিকে আমি যেহেতু রোটর, আমরা জানি রোটরের স্পিডটা, ফিজিক্যাল স্পিডটা সিগন্যাল স্পিড থেকে, মানে স্টেটরের যে সিগন্যাল স্পিড তার থেকে কম। তো সেই জন্য রোটরের যে ফ্রিকোয়েন্সি, রোটরের কারেন্ট এবং ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি, রোটরের যে ইনডিউস ভোল্টেজ এবং এই ভোল্টেজের জন্য যে কারেন্ট হবে, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি সেম হবে না। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমাদের আগে যেটা আমাদের ইকুয়েশন আছে ওইখান থেকে আমরা বলতে পারি যে এখানে রোটরের কারেন্টের যদি ফ্রিকোয়েন্সি আমরা এফ প্রাইম ধরি, তাহলে স্পিডের ডিফারেন্সকে আমরা এভাবে বলতে 120 এফ প্রাইম বাই পি। এই স্পিডের ডিফারেন্সকে বলতে পারি আমরা। আর whereas আমরা যদি এনএস কে বলি, এনএস বলতে সিনক্রোনাস স্পিড 120 এফ বাই পি, তাহলে আমরা যদি এফ প্রাইম বা রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি বের করতে চাই, আমরা দুইটা, এখানে এফ আর এখানে এফ, দুইটা এফ, একটা এফ প্রাইম একটা এফ, এটাকে যদি আমরা ডিভাইড করলে আমরা যে রিলেশন পাবো এনএস মাইনাস এন ডিভাইডেড বাই এনএস। তার মানে এফ প্রাইমটা হলো এস মাল্টিপ্লাইড বাই এফ। মানে স্লিপের সাথে যদি আমরা স্লিপ দিয়ে যদি আমরা স্টেটরের যে ফ্রিকোয়েন্সি বা অরিজিনাল যে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তাকে যদি গুণ দিই, তাহলে আমরা রোটরের ফ্রিকোয়েন্সি পাবো। অর্থাৎ রোটরের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করতেছে স্লিপের উপর। মানে আমরা যেটা স্পিড ভেরিয়েশন ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড, সেটা থেকে যে এস পাই, সেই এস এর উপর ডিপেন্ড করতেছে। ওই এস দিয়ে আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে গুণ দিলেই আমরা রোটরের ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, রোটরের কারেন্ট অথবা ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা পাবো। তাহলে এখান থেকে আমরা এস এর মানের দুইটা ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি। যে আমরা একটা যেটা জানি যে এস ইজ ইকুয়াল টু কত, এন এস মাইনাস এন ডিভাইডেড বাই এন এস, এটা যদি ধরি, এন এর মান যদি জিরো হয়, এন সমান সমান যদি জিরো হয়, তাহলে কত হবে? জিরো বলতে রোটর ঘুরতেছে না, স্টপ হয়ে আছে বা ব্লক হয়ে আছে। ব্লক হয়ে গেলে কি হবে? তখন কিন্তু এনএস বাই এনএস, তার মানে এটা এটা সমান সমান কিন্তু ওয়ান হয়ে যাবে। এখানে যদি রোটর যদি স্টপ হয়ে যায় বা ব্লক হয়ে যায়, তাহলে আমরা এস ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, রোটরের ফ্রিকোয়েন্সি স্টেটরের ফ্রিকোয়েন্সি সমান, সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান হবে। আবার অন্য একটা কিছু হইতে পারে, যদি এন ইজিক্যাল টু এন এস হয়, তার মানে উপরে যদি জিরো হয়ে যায়, দুইটা ডিফারেন্স যদি না থাকে, দুইটা স্পিডের যদি কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কি হবে? স্পিড ডিফারেন্স না হলে ভোল্টেজ ইনডিউস হবে না, ভোল্টেজ কারেন্ট থাকবে না, কোনো কিছু হবে না। তার মানে সেক্ষেত্রে যেটা হবে, রোটর যদি স্পিডে মুভ করে একটা পর্যায়ে, তখন কিন্তু সাথে সাথে এটা স্টপ হয়ে যাবে। মানে মেশিনে কি বলা যায়, যদি তুমি মেশিন নাও যে আহ, এটা লক ইয়ে বলা হয়, মেশিন এটা কখনো স্টিক করা হয় না, মানে ওই লকটা মানে যাতে না হয়, এটার জন্য অনেক মেকানিজম থাকে। তো যাই হোক, সিনক্রোনাস স্পিডে যদি ঘোরে, তাহলে কিন্তু ওই ফ্রিকোয়েন্সি জিরো হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি জিরো হলে তাহলে এইটার সাথে সাথে যা আছে, ফ্রিকোয়েন্সি জিরো আর কোনো কিছুতে কাজ করে না, যেটা কাইন্ড অফ এফ এর সাথে যত সবকিছু লেখে, কারণ সেটা কখনো এক্সপেক্ট করি না আমরা। তারপরে তো এই দুইটা কন্ডিশন জানা থাকলো, আমরা একটা হলো ইকুয়েশন জানলাম যে রোটরের কারেন্ট অথবা ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত, আর তার সাথে দুইটা কন্ডিশনও জানা থাকলো, যে ব্লক হয়ে গেলে তাহলে কি ঘটনা হবে, আর রোটর যদি সিনক্রোনাস স্পিডে ঘোরে তাহলে কি ঘটনা হবে। এরপরে আমরা আসবো যে টর্কের কথা, মেইনলি আমরা ইন্ডাকশন মোটরের কথা। ইন্ডাকশন মোটর বা রোটেটিং যে কোনো মেশিনারি বললেই আগেই আমাদের আসে হলো যে ধরে নাও যে টর্কের কথা বলি, অথবা এখানে ধরে নাও যে কি বলা যায়, যে মেকানিক্যাল যে পাওয়ার যেটা হয়, সে মেকানিক্যাল পাওয়ারের কথা বলি, তাই না? তো এইটা আসল। আগেরটার ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমার ক্ষেত্রে কিন্তু এই জিনিস টর্কের ব্যাপারটা ছিল না, মানে পাওয়ার টাওয়ার দিয়ে শেষ। এই জায়গায় তো ওই টর্কের সাথে সিমিলার আছে,
সিমিলারিটি বা এনালজি আছে, একই ধরনের জিনিস। যেখানে আমরা পাওয়ারের ইকুয়েশনটা লিখি যে পাওয়ার, আমার পেনটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে। আচ্ছা, আমরা যখন পাওয়ারের কথা বলি যে পি পি ইজ ইকুয়াল টু কি যেন লিখি যে ভি আই কজ অফ থিটা, তাই না? এটা আমরা পাওয়ারের ইকুয়েশন জানি। তো আমি বলতেছিলাম যে টর্কের সাথে এই পাওয়ারের সিমিলার, মানে সেম জিনিসই, শুধুমাত্র কি হবে এটাতে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা অ্যাড হয়ে যাবে। তাহলে হয়ে গেল। আমরা এই জায়গায় যদি দেখি যে টর্কের এখানে ডেরিভেশনটা যদি বলা হয়, আসলে ডেরিভেশন না, এটা জাস্ট স্টেপ বাই স্টেপ গেলে এটা এমনি পাওয়া যাবে। আমরা এইখানে তিনটা জিনিস, সরি আমার বুঝতেছি না হঠাৎ করে মার্কেটটা, তিনটা জিনিসকে মাথায় রাখি হলো যে আমরা এখানে কি দেখছি, ভিআই, ভিটাল টার্মিনাল ভোল্টেজ। আপাতত আমাদের রোটরকে যদি আমরা ট্রান্সফরমার সেকেন্ডারি কনসিডার করে থাকি, তাহলে এই ভিটা নাই, মনে করি ভি নাই, ভির পরিবর্তে আমরা এখানে ই রিপ্লেস করে দিই, ই আছে। আমরা রোটর ই টু বলতেছি রোটর ইএমএফ পার ফেজ, আর টু বলতেছি রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, এক্স টু বলতেছি রোটর রিঅ্যাক্ট্যান্স পার ফেজ, এবং ই টু আর ই টু সাথে জেড টু সাথে এই আই টু, এগুলো আবার একটা যে থিটা টু, এগুলো কিভাবে পাবো আমরা, যে থিটা যেটা আছে সেকেন্ডারি ক্ষেত্রে সব টু হবে, টু হবে, টু হবে। তাহলে আমরা জেড টু কি জানি, জেড টু তো আমরা জানি যে এই দুটা ম্যাগনেটিউড মানে বর্গ সাম আপ করে তাকে যদি স্কোয়ার রুট করি, তাহলে আমরা জেড টু বা ইম্পিডেন্স পাবো। আর ই টু যেটা আছে, ইএমএফ যেটা আছে, তাকে যদি আমরা জেড টু দিয়ে ভাগ দিই তাহলে আই টু পাবো। আর থিটা কিভাবে পাবো, সেটার জন্য আমরা ওই যে ইয়ের ট্রায়াঙ্গেল যেটা আছে, এটা হলো থিটা টু যদি কনসিডার করি, তাহলে এটা আর টু, এটা এক্স টু, এটা জেড টু। এখান থেকে আমরা থিটা ইজিক্যাল টু ভূমি ভাগ অতিভুজ আর টু বাই জেড টু দিয়ে পাবো। তাহলে সেখান থেকে থিটার মানটাও পেয়ে গেলাম। আমরা স্টার্টিং টর্কের ইকুয়েশন এইটা ইনিশিয়ালি মনে রাখবো। এটা রিলেটেড টু এইখানে যেটা বলেছিলাম কি, শুধু তার সাথে একটা কনস্ট্যান্ট চলে আসছে যে কে ওয়ান, যেখানে কে ওয়ান এর কথা বলা আছে যে কে ওয়ানটা কি, কে ওয়ান সমান সমান 3/2 পাই এন এস, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যদি আমরা বলছি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা দিয়ে আসছে। এই টর্ক, স্টার্টিং টর্ক ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ই টু আই টু কজ অফ থিটা টু। ই টু ঠিক রেখে বাকি আই টু এবং কস থিটা টুর মান যদি আমরা বসাই দেই, তাহলে আমরা স্টার্টিং টর্ক যেটা পাবো সেটা কি পাবো, যে দেখতেছি যে এই কে ওয়ানটা আছে, ই টু আছে, বাকি আমরা আই টুর মান আর থিটা টুর মান বসাই দিচ্ছি, এইটুকু আই টুর মান আর এইটুকু থিটা টুর মান বসাই দিলে আমরা দেখতেছি যে স্টার্টিং টর্ক হচ্ছে কে ওয়ান ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই, এটা যেহেতু স্কোয়ার রুট আছে দুইটা, উঠে গিয়ে আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার হবে। যেখানে কি ওয়ান বলতেছে যে 3/2 পাই এন, যদিও পরে এটা আমরা 9.55 হিসেবে আমরা আরপিএস না হিসেবে আরপিএম এ যদি নেই, আরপিএম হলো রেভলিউশন পার মিনিট আর আরপিএস হলো রেভলিউশন পার সেকেন্ড, এটা কম আরপিএমটা বেশি হবে, তাই না? স্টার্টিং টর্কের ইকুয়েশন, তাহলে এই কে ওয়ান এর মানটা যদি বসায় দেই, বসায় দিলে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পাবো। যদিও যদিও এই ইকুয়েশনটাকে আমরা আরো একটু চেঞ্জ করতে পারি, কি হবে, যেহেতু ফ্লাক্সটা কনস্ট্যান্ট, তাহলে ই টু ও কনস্ট্যান্ট হবে, মানে ফ্লাক্স কনস্ট্যান্ট, ই টু কনস্ট্যান্ট হয়ে গেলে তাহলে আমরা এইখানে ইকুয়েশনটা এভাবে লিখতে পারি যে ই টু স্কোয়ারটা কনস্ট্যান্ট হয়ে গেলে, তাহলে ওইটা এই কে ওয়ান এর সাথে আমরা কনসিডার করে, মানে কে টু ইজ ইকুয়াল টু বলতে পারি যে কে টু সমান সমান আমরা কে ওয়ান ই টু স্কোয়ার এটা বলতে পারি। এটা কনস্ট্যান্ট, সেই হিসেবে কে টু ইন্টু আর টু ডিভাইড বাই আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার, এটাকে আমরা জেড টু স্কোয়ারে বলতে পারি। স্টার্টিং টর্কের ইকুয়েশন আমি আইদার এইটা মনে রাখলেই ভালো, এটা আমাদের কাজে লাগবে সবসময়, অথবা কয়েকটা মনে রাখতে পারি। এই স্টার্টিং টর্কটা আবার আমরা এই যে বিভিন্ন ধরনের রোটরের ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা অতটুকু জানার দরকার নাই। আমরা যেটা মানে বেসিক জিনিস যেটা বুঝি, যদিও এখানে বলা আছে এইটুকু যদি বলি আমরা, যে রোটরের স্টার্টিং কারেন্ট যদিও অনেক বেশি স্টার্টিং কারেন্ট রোটর অনেক বেশি, কিন্তু যেটা ঘটনা যেটা হয় যে ই টুর সাথে এই আই টুর যে ফেজ ডিফারেন্স, এইটা খুবই বড় হয়, খুবই লার্জ ফেজ ডিফারেন্স হয়,
এবং সেটার জন্য আবার একই অবস্থায় যে স্টার্টিং টর্ক যেটা আছে পার এম্পিয়ার, এটা খুবই পোর হয়। পোর বলতে মানে এটা স্টার্টিং টর্কটা অনেক বেশি লাগে। অর্থাৎ এখানে যদিও যদিও মনে করো যে স্টার্টিং টর্ক আমাদের 1.5 টাইমস লাগতেছে ফুল লোড টর্কের জন্য, মানে ফুল লোড অবস্থায় যে পরিমাণ টর্ক বা মোচল লাগে অথবা ফোর্স লাগে বা বল লাগে, যেটা 1.5 টাইমস, 1.5 টাইমস টর্কের এগেইনস্টে আমাদের কারেন্ট লাগতেছে 5 to 7 টাইমস। একটু খেয়াল করো, আমাদের টর্ক লাগতেছে টর্ক মানে ফুল লোডে মনে করো যে যে পরিমাণ ইয়ে লাগছে 1.5 টাইমস কারেন্ট লাগতেছে, অথবা কিন্তু স্টার্টিং কারেন্ট লাগতেছে আমাদের 5 to 7 টাইমস নর্মাল ফুল লোড কারেন্ট যেটা তার থেকে। তার মানে এই স্কোয়ার কেজের ক্ষেত্রে এরকম একটা জিনিস আছে, এই জন্য স্টার্টিং এর ক্ষেত্রে আলাদা মেকানিজম অ্যাপ্লাই করা হয় মোটরটাকে, মোটরের ইনার্শিয়া একে ক্রস করার জন্য বা আমরা স্থিতি অবস্থা থেকে মোশনে যাওয়ার জন্য। একইভাবে স্লিপ রিং এর মোটরের ক্ষেত্রেও প্রায় সিমিলার কেসই আছে, যদিও এইখানে স্লিপ রিং এর ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধা হলো কি যে আমরা এখানে অ্যাডিশনাল মনে করে ধরে নাও যে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি, এখানে এক্সটার্নাল ইয়ে থেকে আমরা রেজিস্ট্যান্স স্লিপ রিং এর মাধ্যম দিয়ে অ্যাড করতে পারি। অ্যাড করে রোটরের ইম্পিডেন্স বাড়াইতে পারি। রোটরের ইম্পিডেন্স বাড়ালে কি হবে, ওইখানে কারেন্টের পরিমাণটা কমাইতে পারবো আমরা। ঠিক আছে, পরে আমরা মুখে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা ডিসকানেক্ট করতে পারি, এটা এই মেকানিজম অ্যাপ্লাই করা হয়। তো যাই হোক, মানে এই ক্ষেত্রে আমরা স্টার্টিং টর্ক স্লিপিং মোটরের ক্ষেত্রে কিছুটা হলে ইনক্রিজ করতে পারি। আপাতত স্টার্টিং টর্কের ক্ষেত্রে এই জিনিসটা একটু জানা থাকলো যে যদিও ফুল লোডে যে পরিমাণ মানে টর্ক যেটা থাকে এটাকে প্রডিউস করার জন্য কারেন্ট যা লাগে, স্টার্টিং এর ক্ষেত্রে কারেন্টের পরিমাণ যেটা টর্ক বেশি লাগছে কারেন্ট অনেক বেশি লাগে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হলো। এখন কোন অবস্থায় এই যে যেরকম স্টার্টিং টর্ক বলতেছি, তাহলে কোন অবস্থায় আমরা স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম পাবো? কেন এটা ম্যাক্সিমাম লাগবে? কারণ ওই যে বললাম যেহেতু স্টার্টিং এর ক্ষেত্রে আমাদের কারেন্টের পরিমাণ হিউজ লাগে, টর্ক বেশি লাগছে, সেই জন্য আমাদের অবশ্যই বের করতে হবে যে কোন কন্ডিশনে আমরা ম্যাক্সিমাম স্টার্টিং টর্কটা পাবো, যেটা আমরা আগেও ইফিসিয়েন্সি ইউজ করছি। আমাদের স্টার্টিং টর্কের যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশন থেকেই আমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে আমরা স্টার্টিং টর্ককে যদি R2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েট বলতে পারি আমরা, এটাকে উল্টা করেও করা যায়, যেটা আমরা পরেও করতে পারবো। তো এইটাকে যদি আবার জিরোর সাথে ইকুয়েট করি, জিরোর সাথে ইকুয়েট করলে তখন আমরা স্টার্টিং টর্কের কন্ডিশনটা পাবো। তাহলে এখানে স্টার্টিং টর্কে যদি ডিফারেন্সিয়েট করা হয়, K2 তো কনস্ট্যান্ট, K2 এর জন্য বাইরে নেওয়া হয়েছে, তো থাকলো কি R2 একবার করব, R2 সাপেক্ষে করব, আর একবার মতো নিচের R2 সাপেক্ষে করব। যদি উপরের R2 সাপেক্ষে প্রথমবার করি তাহলে কি পাবো, R2 কে ডিফারেন্সিয়েট করতে আমরা 1 পাবো, তাই না? আর নিচে R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার, এটা হলো, থাকলো এটা। মানে প্রথমবার আমরা করব dr2, মানে এইটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, dr2/dr2 করলাম। পরের বার কি আছে, r2 কনস্ট্যান্ট, মানে k2 r2 থাকলো, তাই না? k2 r2 থাকলো, তারপর কি করবো, d/dr2, এটাকে ডিফারেন্সিয়েট করব 1/r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার। এটা কত হবে আমরা নিজেরাই বুঝতেছি, এটা থাকলো, এটা কনস্ট্যান্ট আছে। তাহলে k2 r2 থাকলো, আর এইটা যেহেতু নিচে আছে এটার পাওয়ার হলো 1, তাহলে উপরে নিয়ে গেলে -1 হবে, -1 কে আবার মাইনাস অ্যাড করলে -2 হবে, তার মানে মাইনাস পাবো আমরা, তাই না? এটা -1 একটা পাবো। আর কি পাবো, আর পাবো হলো এই r2 স্কয়ার, মানে একটা তো আমরা পাবো 1/r2 স্কয়ার x2 স্কয়ার ডিভাইডেড স্কয়ার হবে, তাই না? উপরে যেহেতু -1 হয়েছিল, -1 কে আবার -2 প্লাস নিচে আসলে স্কয়ার হয়ে যাবে। আর কি পাবো এখন, r2 স্কয়ার কে যদি মানে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, 2r2 পাবো। তাহলে আমরা সেকেন্ড পার্টে কি পাচ্ছি, -1 মাইনাস দিয়ে গুণ হচ্ছে, এই জন্য মাইনাস আসছে। ঠিক আছে, আর কি হবে, k2 তো কমন, তাহলে k2 কমন, তাহলে k2 বাদ দিলাম আমি, তাহলে কি 2r2 স্কয়ার, এখানে r2 আছে, একটা আছে, আর ওইদিকে 2r2 আছে, তাহলে 2r2 স্কয়ার আর ডিভাইডেড বাই r2 স্কয়ার প্লাস x2 স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। তাহলে এই পার্টটা আমরা k2 যদি কনস্ট্যান্ট 0 এর সাথে 0 করে দিলাম, তাহলে এই পার্টটা যদি দুই পাশে মিলাই তাহলে কি পাবো, এক পাশে থাকতেছে, আমি যদি দেখতেছি যে এখানে একটা আছে আর এখানে দুইটা আছে, তাহলে কাটাকাটি হয়ে গেল। তার মানে আমরা যদি হিসাব করি তাহলে এই পাশে 1 আর মাইনাস সহ ওইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 2r2 স্কয়ার, আর নিচে তো এই দুইটার মধ্যে একটা এই বাম পাশে চলে গেল, তাহলে থাকতেছে r2 স্কয়ার প্লাস x2
স্কোয়ার। এখান থেকেই আমরা যদি মানে ক্রস মাল্টিপ্লিকেশন করতে এই ইকুয়েশনটা পাই যে r2 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r2 স্কোয়ার। তাহলে 2r2 স্কোয়ার থেকে একটা r2 স্কোয়ার বাদ দিলে আমরা পাবো r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু x2 স্কোয়ার। আমি যদি স্কোয়ার উঠে দিই তাহলে রিলেশনটা হবে এরকম যে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম কখন হবে, যখন ওই রোটরের রেজিস্ট্যান্স রোটরের রিঅ্যাক্টেন্সের সমান হবে। ঠিক আছে, এটা হলো যে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাওয়ার কন্ডিশন। তাহলে স্টার্টিং এর কন্ডিশন হয়ে গেল। রানিং এর ক্ষেত্রে কি হবে, যদিও এই রানিং এর ক্ষেত্রে আমরা এই জিনিস এখানে একটু এই জিনিসটা আগে বুঝে নিলে ভালো হয় যে আমরা অনেক কিছু এখানে ধানাই পানে বলা আছে, এত কিছুর প্রয়োজন নাই। যেহেতু স্লিপ একটা জিনিস আছে যে রানিং অবস্থায় গেলেই স্লিপ আসবে। স্লিপটা হলো কি আবার কেউ বলতেছি যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে রোটরের যে স্পিড সেই স্পিডের একটা মানে রেশিও রিলেশন, যে রোটরের ফিজিক্যাল স্পিড মোশন এইটা কখনোই স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়াল হয় না। তো ওই রিলেশনটাই আমরা এস দিয়ে এক্সপ্রেস করি। তবে এই জন্য রোটরের যা কিছু আমরা পাই কারেন্ট ভোল্টেজ বা টর্ক এগুলো সবই কিন্তু আমরা স্লিপের মাধ্যম দিয়ে এক্সপ্রেস করি। আমি যেটা বলছি এখানে যা কিছু আছে এগুলো করে নিতে পারো, কিন্তু আমাদের লাগবে হলো শুধু এই জিনিসটা, এটা একটা লাগবে যে রানিং অবস্থায় রোটরের ইএমএফ হবে এস ইন্টু ই2। তার মানে স্থির অবস্থায় যে ভোল্টেজ ইনডিউস হইতো তার সাথে স্লিপ দিয়ে গুণ দিলে আমরা রানিং অবস্থায় ইএমএফটা পাবো। তার মানে রানিং এ গেলে ইএমএফ কিন্তু কম হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু এস এর মান আমরা বলতেছি যে 0 ইন বিটুইন 0 and 1। সিমিলারলি আমরা যদি ফ্রিকোয়েন্সি, আমরা আগেই জানি যে ফ্রিকোয়েন্সি যেটা হয় ফ্রিকোয়েন্সি এফ প্রাইমটাও আমরা বলি যে এফ প্রাইম বা এফ আই ইজ ইকুয়াল টু এস এফ বা এস এফ টু, এটা বলতে পারি। আর একটা জিনিস হলো কি, ওই একই অবস্থা আমরা যখন রানিং অবস্থায় রিঅ্যাকটেন্স বের করতে যাবো তখন একই অবস্থায় এক্স ইজ ইকুয়াল টু এস এক্স টু। তার মানে এস দিয়ে আমরা এক্সপ্রেস করছি প্রত্যেকটা। এখানে এখানে ভোল্টেজ, এখানে ফ্রিকোয়েন্সি, এখানে রিঅ্যাকটেন্স। ওয়ালাইকুম সালাম। আমি কি বলবো এখন, সবার ক্ষেত্রে কি একই অবস্থা? আমি কিন্তু মাইক্রোফোন মুখের কাছে, আমি কিন্তু মুখের কাছে নিয়েই কথা বলতেছি মাইক্রোফোনটা। আচ্ছা দেখো ধরে রাখি, আমি মাইক্রোফোন মুখের কাছে ধরেই কথা বলি। ঠিক আছে, দেখ আপাতত এখান থেকে কনক্লুশন হলো যে রানিং কন্ডিশনে যে ইএমএফ সেটা মানে স্ট্যান্ড স্টিল অবস্থায় যে ইএমএফ তার সাথে এস দিয়ে গুণ করলে আমরা পাবো। সিমিলারলি রানিং অবস্থায় যে রিঅ্যাকটেন্স সেটা এস দিয়ে স্ট্যান্ড স্টিল অবস্থায় যে রিঅ্যাকটেন্স তাকে গুণ দিলে আমরা পেয়ে যাবো। এই দুটো জিনিস আমরা মাথায় রাখলে হলো। আমরা এবার আসি যে রানিং কন্ডিশনের টর্ক কিরকম হবে। রানিং কন্ডিশনের টর্ক এখানে কেটা আপাতত আমরা কনসিডার করতেছি। ধরে নাও যে আমরা টর্ক ইজ প্রপোর্শনাল টু ই আর আই আর কজ অফ থিটা টু। ই আর আই আর কি জিনিস, রানিং অবস্থায় ইএমএফ পার ফেজ, রোটরের ইএমএফ পার ফেজ, আবার এটা রানিং অবস্থায় কারেন্ট পার ফেজ। হ্যাঁ, পার ফেজ কেন বলতেছে, কারণ যেহেতু থ্রি ফেজ সিস্টেম যদি হয় তাহলে থ্রি ফেজ সিস্টেমে আমাদের সিঙ্গেল ফেজে কনভার্ট করে নিয়ে এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকলেও যদিও এখন আপাতত ওই ফ্লাক্সের সাথে আমরা ই কে কনসিডার করতেছি যে যেহেতু ফ্লাক্স এবং ই বা ইনডিউস ইএমএফ প্রপোর্শনাল, ফ্লাক্স নর্মাল ফ্লাক্স যা হয় ওইটার প্রপোর্শনালি ইএমএফ ইনডিউস হয়, ওই জন্য ফ্লাক্স, যদিও আমরা ফাইনাল ইকুয়েশনে কিন্তু ই টু আছে, তারপর থাকলো আপাতত থাক। তাহলে আমরা ই আর কে, ই আর যেটা আছে রানিং অবস্থায় যেটা ইএমএফ আমরা আগেই দেখলাম সেটা হলো স্ট্যান্ড স্টিল অবস্থায় যে ইএমএফ তার সাথে এস দিয়ে মাল্টিপ্লাই করলেই পাবো। তাহলে একই অবস্থা আমরা রানিং অবস্থায় কারেন্ট যদি পেতে চাই, রানিং কারেন্ট, তাহলে সেক্ষেত্রে কত হবে, ওই ই আর ডিভাইডেড বাই জেড আরটা হলো কি, যেহেতু আমরা আর এর সাথে তো কোনো ফ্রিকোয়েন্সির সম্পর্ক নাই, যেহেতু এক্স এর সাথে, এক্স বলতে রিঅ্যাকটেন্স এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক আছে, ওই জন্য রানিং অবস্থায় রিঅ্যাকটেন্স আমরা আগেই দেখলাম যে এটা এস এক্স টু হবে। তাহলে জেড আর ইজ ইকুয়াল টু হবে আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার তারপর স্কোয়ার রুট। তাহলে মানে এইটা হলো এই ইএমএফ কে যদি জেড দিয়ে ইম্পিডেন্স দিয়ে ভাগ দিই আমরা রানিং অবস্থায় কারেন্ট পাবো। আর cos থিটা টু একই অবস্থা, তাহলে এখানে cos থিটা টু এখানে ট্রায়াঙ্গেল দেওয়াই আছে,
এটা R2 আগে কি ছিল, আগে এখানে ছিল x2, sx2 কেন আসলো, কারণ এটা হলো xr ইজ ইকুয়াল টু sx2, তো সেখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাব। তো সেম আগের মতোই আমরা কি করব, টর্কের ইকুয়েশন পাওয়ার জন্য কি কি মান বসাবো, মনে করো যে ইয়ার এর মান বসাবো, বা ইয়ার এর মান বসানোর দরকার নেই, ফাই থাকলো, ফাই থাকলো, ফাই এটা ফাই থাকলো, তারপরে আইআর এর মান বসালাম, থিটা টুর মান বসালাম, বসালে আমরা বলতে পারি যে একটা কনস্ট্যান্ট যদি নিয়ে আসি, এই কনস্ট্যান্ট এফ আই ইন্টু বাকি ধরে নাও যে এস ই টু আর টু ডিভাইড বাই আর টু স্কয়ার এস এস টু, মানে টর্ক আমরা বলতে পারি ফাই যদি এই ফ্লাক্স যেটা আছে, ফ্লাক্সটা যদি আগে এইখানে যে রিলেশন ছিল ওই রিলেশনের থেকে যদি আমরা ফ্লাক্সটা যদি নিয়ে এসে রিপ্লেস করি, তখন ধরে নাও যে ই ওয়ান এস ই টু স্কয়ার কেন হলো, ওই যে আমরা যেটা ওই এস এসটা তো আসি, আর ওই ফ্লাক্সের সাথে আমরা ই কনসিডার করতেছি, সেখান থেকে ই টু স্কোয়ার আসলো। যাই হোক, তাহলে এইটার সাথে এটা তো আর স্কোয়ার আসছে, রানিং অবস্থায় টর্ক যেটা হচ্ছে সেটা কি ওয়ান এস ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই এটা, এটা মনে রাখলেই হয়ে গেল। যদিও যদিও পরের ক্ষেত্রে আমরা কে ওয়ান এর যে মানটা আছে এটা তো কনস্ট্যান্ট, যে থ্রি বাই টু পাই এনএস, এই মানটা এটা হলো কে ওয়ান এর মান, এই মানটা আমরা বসাই দিছি। কিন্তু আমাদের কিন্তু টর্কের ইকুয়েশন কিন্তু এইটাই, মানে এখানে আমি যেটা ব্লক এটা জাস্ট মনে রাখলে হয়ে গেল। এইখান থেকে কিন্তু আমরা স্থির অবস্থায় টর্কের মানটা কত হবে সেটাও বের করতে পারবো, কারণ স্থির অবস্থায় আমরা এস এর মান 1 জানি, কারণ স্পিড তো নাই, তাই না, এন এর মানটা 0, এস এর মান যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু স্টার্টিং টর্ক যেটা আছে, স্টার্টিং টর্ক সেটার মানটা কিন্তু পেয়ে যাবো, মানে একই ইকুয়েশন থেকে আমরা স্টার্টিং টর্কও পেয়ে যাব যদি আমরা এটা মনে রাখি। রানিং অবস্থার টর্ক ইজ ইকুয়াল টু কে ওয়ান এস ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার। তো যদি স্ট্যান্ড স্টিল অবস্থায় বা স্টার্টিং অবস্থায় এস ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, তাহলে এস এর মান 1 হয়ে গেলে আমরা স্টার্টিং অবস্থায় যে টর্ক সেই ইকুয়েশনটা হলো স্টার্টিং টর্ক, এটা বলতে পারি আমরা এস টি ইজ ইকুয়াল টু এত। এই রানিং কন্ডিশনেও একই অবস্থা, রানিং কন্ডিশন যদি আমরা ওই ম্যাক্সিমাম টর্কের এটা পেতে চাই, কন্ডিশন পেতে চাই, সেম আগের মতোই আমরা করবো, তবে এই ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, সেটা হলো যে এই ক্ষেত্রে কিন্তু এস এর উপর রানিং অবস্থায় টর্ক ডিপেন্ড করছে পুরোপুরি এস বা স্লিপের উপরে, কারণ আমরা এখানে টর্কটাকে ডিফারেন্সিয়েট করবো এস এর সাপেক্ষে, হ্যাঁ ডিএস এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করবো, তারপর সেটাকে জিরোর সাথে ইকুয়েট করবো। আগেরটার মতো ওইভাবেও আমরা করতে পারি, অথবা যদি মনে হয় এখানে যেভাবে করা আছে যে আমরা যদি টর্কের যে ইকুয়েশন আছে সেটাকে যদি একটু ইনভার্স করে নিই, ইনভার্স করে ওয়াই এ কনভার্ট করে নিই, তার মানে 1/t যদি করি তাহলে আমাদের জন্য সহজ হয়। তাহলে ওয়াই মান কত হচ্ছে, এই লব হর ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাহলে লব হর ইন্টারচেঞ্জ হয়ে আমরা দুইটা পার্ট পেয়েছি, একটা পার্ট r2 ডিভাইড বাই কে ফাই ac2, আর একটা পার্ট sx2 হোল স্কয়ার sx2 স্কয়ার ডিভাইড বাই কে ফাই e2 r2, তাই না। আমরা y এর যেটা আছে, y এর যে মানটা আছে সেটাকে যদি আমরা s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এখানে দেখতেছি s টা নিচে আছে, যেহেতু s এর সাপেক্ষে করব, s টা নিচে আছে, তাহলে আমরা মাইনাস কত হবে, মাইনাস r2 k5 s2 স্কয়ার e2 পাবো, এই যে মাইনাসটা চলে আসছে। আর এটাকে যদি করি s যেহেতু উপরে আছে তাহলে s 1 হয়ে যাবে, তাহলে আমরা যেখানে যা আছে x2 স্কয়ার, বাকি যা সব কনস্ট্যান্ট আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা জিরোর সাথে ইকুয়েট করি আমরা পেয়ে যাব r2 divided by k5 s2 square e2 is equal to x2 square k5 e2 r2, তাই না। এখানে দেখতেছি আমরা যে এখানে k5 e2, এখানেও k5 e2 আছে, তাহলে এই দুইটা বা তিনটা টার্ম যদি আমরা দুই পাশ থেকে মানে সরিয়ে ফেলি বা একটা কাটাকাটি হয়ে যায়, দেখতেছি যে এই পাশে r2 আর r2 মাল্টিপ্লাই হবে, এদিকে s2 স্কয়ার আর x2 স্কয়ার মাল্টিপ্লাই হবে, তার মানে r2 স্কয়ার ইজ ইকুয়াল টু s স্কয়ার s x2 স্কয়ার। আমরা যদি সবগুলো স্কয়ার উঠিয়ে দিই তাহলে আমরা পাবো r2 ইজ ইকুয়াল টু s x2, অর্থাৎ স্লিপ ইজ ইকুয়াল টু রানিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক তখনই পাবো যখন স্লিপ r2 বাই x2 এর সমান হবে, মানে এটা যদি আমরা সমান করতে পারি তখনই কেবল আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো। ওই জিনিসটাই বলা আছে যে রানিং কন্ডিশন মানে ম্যাক্সিমাম টর্ক তখনই পাবো আমরা যখন মানে ওই স্লিপের ওই ভ্যালুর জন্য পাবো যখন
রোটরের যে ভ্যালুর জন্য রোটরের রিঅ্যাকটেন্স পার ফেজ, রোটরের রিঅ্যাকটেন্স, সরি, এখানে রিঅ্যাকটেন্স না, রেজিস্ট্যান্স হবে এখানে রেজিস্ট্যান্স। রোটর রেজিস্ট্যান্স পার ফেজ যখন রোটর রিঅ্যাকটেন্স পার ফেজের সমান হবে, অর্থাৎ স্লিপ কারেসপন্ড টু ম্যাক্সিমাম টর্ক ইকুয়াল টু আমরা এস ইকুয়াল টু R2 বাই X2। এর সাথে রিলেটেড কিছু প্রবলেম আছে, যদিও ওই ওই স্লিপের জন্য আমরা এই ইকুয়েশনটাকে মনে রাখতে হবে, যেটা আমাদের কাজে লাগবে, যে আমাদের স্লিপ মানে যে স্লিপের জন্য আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো, অর্থাৎ R2 ইকুয়াল টু SX2, এই কন্ডিশনটা যদি আমরা হিসাব করি, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশন হবে 3/2 পাই ns ইন্টু E2 স্কয়ার বাই X2। আমরা যদি মান এখানে বসাই, এখানে মান বসানোর প্রয়োজন নাই, তুমি শুধু এই ইকুয়েশনটা মনে রাখবা। এর সাথে রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি ইনশাআল্লাহ আগে আমাদের দেখব। হ্যাঁ, আর খুবই সহজ যে প্রবলেম যেগুলো আছে, সহজ বলতে আমরা এখানে আছে কিনা, আচ্ছা আছে। আমরা যদি একটু খেয়াল করি, এগুলো একটু জাস্ট ওই ক্লাস 1-2 বাচ্চারা যেরকম অঙ্ক করে ওরকম অঙ্ক এখানে আছে। এই যে 34.1, হ্যাঁ, 34.1 যেটা আছে, এখানে তেমন কিছুই নেই। এখানে বলছে যে একটা স্লিপিং ইন্ডাকশন মোটর, এটা 290 আরপিএম এ চলতেছে, তার মানে এটা এন এর মান। 290 আরপিএম এ চলতেছে বলতে এন এর মান। এটা যখন 50 হার্টজ সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয় তখন এই অবস্থা চলতেছে। আমাদের এখানে নাম্বার অফ পোল বের করতে বলছে, পোল এবং স্লিপ বের করতে বলছে। কি কি দেওয়া আছে এখানে? পোল তো আমরা জানি না, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এন দেওয়া আছে। আমরা যে নর্মাল যে ইকুয়েশন যেটা আছে, এস এস যদি বের করতে চাই 120f/p, এখানে 2p আগে লাগবে, তাই না? এখানে এনএস টা যদিও বলতেছে এখানে 290, এন হলো 290 আরপিএম, এনএসটা ধরে নিছে, এনএসটা ধরে নিছে, সেখান থেকে আবার ধরে নেওয়া যে আমরা এই পির মানটা পাবো। তাহলে পির মান হলো 20, পির মান 20, এরপর এস এর মান আমরা এই এস সমান সমান তো জানি যে এন এস মাইনাস এন ডিভাইডেড বাই এনএস। তাহলে এন এর মান, এনএস এর মান 300 ধরে নিয়ে হিসেব করে এভাবে জাস্ট এস এর মানটা বের করেছে, যে 33.33% বা এটা 0.333 এরকম হতে পারে। কয়েকটা যেটা আছে, যে একটা স্টেটর আছে 3 ফেজ ইন্ডাকশন মোটরে, যেটা 3 স্লটস পার পোল পার ফেজ। 3 স্লটস পার পোল পার ফেজ হলে প্রত্যেকটা ফেজে 3টা করে স্লট আছে, 3টা করে। তাহলে আমাদের এখানে পি যেটা হবে, কয়টা পোল হবে, নাম্বার অফ স্লটস মাল্টিপ্লাইড বাই 2, মানে 2n ইন্টু 2n, মানে 2n বলতে 2 মাল্টিপ্লাইড বাই 3, মানে 6টা পোল আছে। মানে একটা পোলে যদি 3টা করে স্লট হয়, তাহলে আমরা টোটাল 6টা পোল পাবো, 3×6, 2n। সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আমরা স্টেটরের পোল কটা পি বের করলাম। একইভাবে স্পিড অফ দ্য রোটেটিং স্টেটর ফ্লাক্স, রোটেটিং স্টেটরের ফ্লাক্স প্লাস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটার স্পিড কত হয়, এনএস কত, এনএস ইকুয়াল টু 120f/p, আমরা জানি 120f/p, মানে পি আমাদের জানা আছে। এটা সিঙ্গেল 120f, দেওয়া আছে 50 হার্টজ, সেখান থেকে আমরা পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি কত হবে। এই জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সিম্পল প্রবলেম, এগুলো জাস্ট আমি দেখলেই হয়ে গেলো। এখানে এই প্রবলেম গুলো তেমন মেজর ইয়ে না, আমাদের প্রবলেম পরের দিকে যেগুলো আছে, এখানে ধরো 1, 2, 3, 4, 5, এগুলো আমি জাস্ট একটু দেখতে পারো, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, ওই দেখো সবগুলো একই জাতীয় জিনিসই, এনএস টেনএস এনএস এফ প্রাইম, এগুলো বের করা, এগুলো 1-2 মার্কসের জন্য যদি থাকে তাহলে 1-2 মার্কস থাকবে, যেহেতু খুব সহজ অঙ্ক। আমাদের পরের দিকে কিছু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রবলেম আছে, যেটা টর্কের সাথে মেনলি 3টা পার্ট বেশি আমরা কনসিডার করতে পারি। একটা হলো ধরে নাও যে প্রথম দিকের পার্ট যেটা আছে সেটা হলো যে কি বলা যায়, যে
একেবারে ইজি, টর্কের সাথে রিলেটেড। আমরা আজকে টর্কের কোনো অঙ্ক কিছু করবো না, আগামী দিন দেখা যাক। টর্কের সাথে রিলেটেড তারপরের দিকে যেটা আছে, মানে বেসিক্যালি এটা হলো আমাদের টর্ক, পাওয়ার এর সাথে রিলেটেড। আর লাস্টের দিকে যেটা আছে সেটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট। ওইখানে কিছু প্রবলেম আছে যেগুলো আসলে কনসেপশনাল। তবে আমি যদি অনলাইনেও করাই, মোটামুটি আমি সুন্দর করেই যেভাবে বোর্ডে করাই ওভাবে করার চেষ্টা করব। সবাই যদি কেউ খাতা কাগজ কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে বসে বা বই নিয়ে বসে, ল্যাপটপ বা কিছু নিয়ে থাকে, খুবই ভালো হবে আশা করা যায়। তো এখান থেকে তোমরা, আমি যেটা বলবো যে ধরে নাও যে এমনি নিজেরা একটু বোঝার জন্য যে এখানে কোশ্চেনে কি আছে না আছে সেই অনুযায়ী নিজেরা বোঝার জন্য তোমরা 34.1 থেকে শুরু করে ধরে নাও 5 পর্যন্ত যে অঙ্ক, এগুলো ছোট ছোট অঙ্ক, ধরে নাও তুমি এমনি করতে পারবে। এই অঙ্কগুলো একটু দেখে নিও। আমরা ইনশাল্লাহ আগামী দিনে আর একটু মানে থিওরিটিক্যাল পার্ট আছে, এগুলো আমি আজকে আর টাচ করতেছি না। থিওরিটিক্যাল পার্ট বলতে পরের দিকে বিশেষ করে যদি বলে দিচ্ছি, যেখানে যে বিভিন্ন ধরনের পাওয়ার স্টেজ গুলো, যে পাওয়ারটা আমি যখন স্টেটর থেকে দিলাম, কোথায় কোথায় গিয়ে পাওয়ারটা কি কি ধরনের লস হইলো, ফাইনালি আমরা মেকানিক্যাল পাওয়ার বা রোটেশনাল যে পাওয়ারটা আছে, যেটা আমরা নিউটনে এক্সপ্রেস করে থাকি, সেটা কিভাবে পেলাম, এটা স্টেজ গুলো আছে। এইটার সাথে পরে আরো অনেক বিষয়গুলো রিলেটেড আছে, তো ওই জন্য এখানে অনেকগুলো ইকুয়েশন দেখতেছো। এত কিছু আমাদের লাগবে না, আমি কোনটা কোনটা লাগবে সেগুলো সেগুলো বলবো, ওই জিনিসটা জাস্ট মাথায় রাখলেই হবে। হ্যাঁ, তার মানে ইকুয়েশন খুব বেশি ইকুয়েশন নাই, জাস্ট কয়েকটা ইকুয়েশন মনে রাখলেই হয়ে যাবে, সহজ সহজ ইকুয়েশন। এই জাতীয় অঙ্কগুলো আমরা যখন করব তখন ওই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করলে হবে। এই পর্যন্ত আমি যদি বলি যে এই সিনক্রাস ওয়াট পর্যন্ত একটা পার্ট আছে, তারপরের দিকে গিয়ে আমাদের এই জায়গাতে দেখছি যে আমরা এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড আরেকটা পার্ট আছে, এইটার সাথে আমাদের ট্রান্সফরমারের কিছু রিলেশন আছে, সেগুলো ইনশাল্লাহ আশা করা যায় যদি আগামী সপ্তাহে ফিজিক্যাল ক্লাসে তখন সুন্দর করে দেখা যাবে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে। আর প্রেজেন্টেশনের জন্য ফিজিক্যালি কোনো প্রেজেন্টেশন কিছু হবে না। আমরা মানে আমি যেটা করবো আজকে কালকের মধ্যেই হয়তো বা আমাদের বিএলসি তে লিঙ্কিং দিয়ে দিব। টপিক, সাবজেক্টিভ টপিক, মানে আমাদের ইন্ডাকশন মোটর এবং ট্রান্সফরমার যেগুলো যেগুলো পড়ানো হয় নাই সেগুলো সহ আমি দিব, যেগুলো যেগুলো আমার প্ল্যানে আছে ওগুলো দিব। তোমরা নিজেরা তোমার বন্ধুকে দিয়ে বা সামনে মানে মোবাইলে যেভাবে হোক রেখে একটা ভিডিও রেকর্ডিং করবে, প্রেজেন্টেশন স্লাইড 2টা বা 3টা। এটা তোমরা পাওয়ার পয়েন্টে কিন্তু এই রেকর্ডিংটা করতে পারো, অথবা তোমরা স্ক্রিন রেকর্ডিং এর যত আছে, অথবা তুমি নিজেই তোমার এই যে কি বলে গুগল মিট অথবা জুম দিয়েও রেকর্ডিং করতে পারো। অন্য একটা রেকর্ডিং সফটওয়্যার ইউজ করতে, ক্যামটাসিয়া অথবা স্ক্রিন রেকর্ডার যেগুলো অ্যাভেলেবল আছে ফ্রি, ওগুলো রেকর্ডিং করতে পারো। এটা ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট, বেশি এর দরকার নাই। আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিব বিএলসি তে। আর টাইম থাকবে ধরে নাও আমি যদি আজকে দিই তাহলে সেটা একেবারে সেমিস্টারের লাস্ট ডে পর্যন্ত, মানে বা পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি মনে করো যে তোমার সাবমিশন করতে পারবে। আমার এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকবে। এটা গেল। আর যেহেতু আহ, সম্ভবত বি সেকশনে মনে হয় কুইজ টু হয়েছে, তাই না? আচ্ছা, তোমাদের সাথে এই
কুইজ ট্যুর এখন মনে হয় কোনো কথা রকম যাই হোক, আমরা দেখা যাক যে মানে এই সপ্তাহ হলো আগামী সপ্তাহের মধ্যেই এখন অনলাইন অফলাইন যে কোনো একটা মাধ্যমে আমরা কুইজ টু কুইজ থ্রি একবার ডিক্লারেশন দিয়ে দেবো কোন কোন পার্টে কুইজ টু হবে, কোন কোন পার্টে কুইজ থ্রি হবে, কারণ তা না হলে তো সময় পাবো না আমরা। হ্যাঁ, তো আজকে আমরা আর বেশি না ইয়ে করি, যতটুকু হয়েছে এটুকু নিজেরা একটু দেখি, নিজেরা যতটুকু পারি ধরে নাও যে পেজ নাম্বার আমি তো এখনো ইয়ে দিয়ে রাখছি না, আপাতত পেজ নাম্বার তো বলে গেলাম, তোমরা বললেও তো করবা। 34 নাম্বার চ্যাপ্টারে স্যার ট্রান্সফর্মার তো ওই পর্যন্তই না, যে পর্যন্ত করানো হয়েছে 63। ট্রান্সফর্মার ওই পর্যন্ত না, ট্রান্সফর্মার আরো কিছু অ্যাড হবে পরে। আপাতত আমরা এইটা আগে সামাল দিই, ইন্ডাকশন মোটরের কিছু পার্ট সামাল দিয়ে নিই, তারপরে আচ্ছা তোমরা 34.35 34.35 পাওয়ার স্টেজেস ইন ইন্ডাকশন মোটর এটার আগ পর্যন্ত যতটুকু আছে আমি বলবো যে মুখস্থ না, কিন্তু পড়ে পড়ে নিও। তবে কোনটা মুখস্থ করতে হবে বা সুন্দর করে পড়তে হবে সেটা বলছি যে আমাদের এই বলা যায় ইলেকট্রোম্যাগনেটিক মানে টু ফেজ এবং থ্রি ফেজের ক্ষেত্রে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা কি গিয়ে রোটেট করতেছে, এইটা যেটা আমাদের গ্রাফিক্যালি প্রেজেন্টেশনটা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেটা বিভিন্ন ডিগ্রির জন্য অবস্থান কি কাজটা অবস্থান করছে এটা, আর ওয়াই ডাজ যে রোটর এটা করতে হবে। আর তারপরে আজকে যেটা হলো যে মোটরের ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক এটার ইকুয়েশন এবং কখন স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে এই জিনিসটা কন্ডিশনটা বের করতে হবে। সিমিলারলি আমাদের এই ইন্ডাকশন মোটরের রানিং টর্ক কত হয় এটার ইকুয়েশনটা ডেরিভেশনটা বের করার কোনো ব্যাপারই না, জাস্ট অল্প করে লিখে গেল। আর পাশাপাশি কোন সিচুয়েশনে বা কোন কন্ডিশনে রানিং টর্ক ম্যাক্সিমাম হয় যে সেই এই রিলেশনটা যে এস ইকুয়াল টু এক্স টু বাই আর টু, এই কয়টা জিনিস সুন্দর করে পড়ে নিই। বাকি যেগুলো আছে এগুলো জাস্ট রিলেটেড জিনিস, এগুলো জানার জন্য বা এগুলো চেক করার জন্য বোঝার জন্য করে নিতে হবে। একেবারে সামনের দিনে আর কি কি করতে হবে সেগুলো আমি ইনশাল্লাহ বলবো, নোট করতে বই, অসুবিধা নেই। তো ঠিক আছে তাহলে, এই একটু দাঁড়াও আমি আগে স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিই একটা একটা করে, একটু ওয়েট করো। আচ্ছা একটু ওয়েট করে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই, তারপর শুনতেছি তার কথা। একটা একটা করে শেষ করি।
হ্যাঁ, কে জানে কি বলতে চাইছিলা? আচ্ছা, তোমাদের এ এবং বি সেকশন যেটা একসাথে আছে, আমি যদি তোমাদের জন্য বলি, আগামী শনিবারে যে ক্লাসটা, এই ক্লাসটা ফিজিক্যাল হোক অথবা অনলাইন হোক, কোনটাই শনিবারে নেব না। শনিবারে আমাদের একটা স্পেশাল কাজ আছে, তো ডিপার্টমেন্টাল কাজ। ওই জন্য শনিবারের ক্লাসটা শিফট করে ইনশাল্লাহ আগামী আগামী বৃহস্পতিবার অথবা এর মাঝে কোনো একটা দিন আমি তোমাদেরকে আর কি নোটিফিকেশন দেব। আর যেহেতু তোমরা এখন ভালো করেই জানো যে এটার জন্য তোমাদের কিছুই করতে হবে না, তুমি ইমেলে অথবা গুগল ক্যালেন্ডার অথবা গুগল মিট, এখানে ঢুকলে তুমি পেয়ে যাবা লিঙ্ক টিঙ্ক সবকিছু, সব ডেট টাইম সব চলে আসবে। তো এইটুকু জানা থাকলো যে শনিবারের ক্লাসটা আপাতত অনলাইনে অফলাইন যেটাই হোক না কেন কোনো মাধ্যমেই হচ্ছে না। আর পরের ক্লাস কি হবে সেটা তো আমরা শনিবারই জানতে পারবো। পরের ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল অনলাইন হোক বা অফলাইন হোক হবে, নর্মালি হবে। ঠিক আছে, কারো কোনো কথা আছে আর? হ্যাঁ, কার কার এরকম হয়েছে? স্যার আসসালামু আলাইকুম, আমি উৎসব বলছিলাম। নেটওয়ার্ক প্রবলেম নাকি? বলো, তোমার লিফট নেওয়া লাগবে না, আমি লিফট তোমার দিয়ে দিচ্ছি। আচ্ছা, কি আছে মেজবা, কিছু বলবা? কি আছে? কি রাফিন কি এখনো বাইরে? জি স্যার, আমি পড়াতে বের হয়েছিলাম স্যার, আমার নেট চলে গেছিল, আবার নেট কিনে ঢুকলাম। প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? ও, তুমি পড়াইতে চলে গেছিলে? কোথায় পড়াও? আমি স্যার স্টুডেন্ট টিউশনই করাচ্ছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে বলতে আমি তো স্ক্রিনশট নিই। তুমি কি ছিলা ওই সময়? আমি ঢুকছি স্যার হচ্ছে 2-3 মিনিট হয়, এর মধ্যে নিছেন কিনা, নিলে তাহলে আছি। 2-3 মিনিট দেখি তোমারটা আছে কিনা। রাফিন, স্যার আমার আগের হোয়াটসঅ্যাপটা লগ ইন হইতেছে না। নতুন হোয়াটসঅ্যাপ এটা কি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অ্যাড করা যাবে? দাঁড়া দেখছি। না, রাফিন নাই, উৎসব নাই। স্যার আমি 1021 স্যার। জি স্যার স্যার, তাহলে কারেন্ট স্যার চলে গেছিল প্রেজেন্ট তো কাউন্ট করে মাঝখানে একটু নিন। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্যার বাস, ওয়ান সুমন, জিরো ওয়ান একটু এইট দাঁড়া। আচ্ছা, একটু একটু করে আমি দেখতেছি। 1018, 18। আচ্ছা, তারপর সুমন নাই না? স্যার আমি ছিলাম প্রথম থেকে, পরে স্যার কারেন্ট চলে গেছে স্যার, আমি সাকিবকে বলছিলাম। পরে স্যার আমি আবার আসছি আম্মুর ফোন থেকে। আচ্ছা, তারপর সুমন নাই। আচ্ছা, এখন কি সবাই আছে, মানে এমন কেউ কি আছে যে নাই? টোটাল 31 জন দেখা যাচ্ছে। টোটাল 31 জন, এই যে এখন কে যেন আবার গেল। ও, এটা হলো রানা গেল, রানা। রানা কি স্যার 1042 প্রেজেন্ট দিছেন কি?
আমি তো কোনো প্রেজেন্ট দেই নাই, প্রেজেন্ট দেবো। 1042 বলতে কত সুমন মিয়া তো আছে মনে হয়। স্যার একটু কনফার্ম হলে ভালো হয় স্যার। না আমি তো স্ক্রিনশট দেখেই বলতেছি, তুমি আসো। থ্যাংক ইউ স্যার। তাহলে তাবাসসুম আর হলো রাফিন এই দুজন বাদ পড়ছিল, আমি নোট করে রাখছি। জিম কি থ্যাংক হয়েছে? ইউ স্যার। স্যার আগের হোয়াটসঅ্যাপটা লগ ইন হইতেছে না স্যার, নতুন হোয়াটসঅ্যাপটা যে অ্যানাউন্সার গ্রুপে অ্যাড করা যাব। আগের হোয়াটসঅ্যাপ কি আছে? স্যার মানে ভেরিফিকেশন কোড আসে না, লগ ইন হইতেছে না। তাই? জি স্যার। আচ্ছা আমাকে একটা মেল দিয়ে রাখো। জি স্যার, আমি আপনার নাম্বার পাঠিয়ে দিন। তোমার নাম্বার মেল দিয়ে রাখো, আমি তোমাকে লিংক পাঠাবো। বা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ, তোমার নতুন হোয়াটসঅ্যাপে মেসেজ জি দিয়ে স্যার। রাখো, আমি তোমাকে লিংক দেবো না। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।